নমস্কার প্রিয় দর্শক, যে ছবির উপরে স্পর্শ করে আপনি আমার এই প্রতিবেদনের মধ্যে প্রবেশ করেছেন, সেই ছবিটাতে নিশ্চিতভাবে আপনারা লক্ষ্য করেছেন। প্রতিবেদনে আমি এটাই রাখার চেষ্টা করেছি, লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলারা তৃণমূল কংগ্রেস ছেড়ে আজ সিপিআইএম পার্টির লাল ঝান্ডা কাঁধে নিয়ে তাদের মিটিং মিছিলে ভিড় জমাচ্ছেন। এটা কেন হচ্ছে তার তো একটি নির্দিষ্ট কারণ থাকতে হবে। নির্দিষ্ট কারণ কিন্তু একটি নয়, বহু কারণ রয়েছে তৃণমূল কংগ্রেস ত্যাগ করার। সেই কারণগুলোই আমার বুদ্ধিমত্তার মধ্য দিয়ে যেটুখানি আমি বুঝতে পেরেছি, সেই কারণগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব আমার এই ছোট্ট প্রতিবেদনের মধ্য দিয়ে। আপনাদের কাছে আবেদন থাকবে, প্রতিবেদনটি স্কিপ না করে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখে আপনাদের মতামত নিশ্চিতভাবেই জানাবেন এই কমেন্ট বক্সে। এবং যারা আমাদের এই ভিডিও প্রথম দেখছেন, তাদের কাছে আবেদন থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদের আরো এগিয়ে যেতে সহায়তা করবেন। এই প্রত্যাশা রেখে শুরু করি প্রতিবেদনের মূল পর্বে আসার কাজে। প্রিয় দর্শক, আমি যে কথা বলেছিলাম, যে কথা দিয়ে শুরু করেছি, যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে রাজ্যের প্রায় সমস্ত অংশের মহিলারা, অল্প কিছু সংখ্যক বাদ দিলে বাকি প্রায় অধিকাংশ মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের মারফত কিছু অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মধ্য দিয়ে মহিলাদের কাছে পৌঁছচ্ছে। আর এই প্রকল্পটা চালু করেছে কারা? তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত যে সরকার আমাদের রাজ্যে চলছে, যার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই সরকার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করেছে। শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মধ্য দিয়ে যে মহিলাদের কাছে টাকা পৌঁছেছে তা কিন্তু নয়, আরো একটি প্রকল্প আছে, কন্যাশ্রী প্রকল্প। যে কন্যাশ্রীর প্রকল্পের মধ্য দিয়ে কিছু অর্থ এককালীন স্কুল কলেজে পাঠরত মেয়েদেরকে দেওয়া হচ্ছে। এই কন্যাশ্রী যে অর্থটা, সেটা এককালীন পেয়ে যাবে, তারপরে আর পাওয়া যাবে না, এটাই আমি জানি। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ধারাবাহিকভাবে এই প্রকল্পটা যতদিন চলবে, প্রকল্পটা ততদিন হচ্ছে মহিলারা ওই অর্থ, সরকারি অর্থ বিনা পারিশ্রমিকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। এর একটা আর্থিক সুবিধা, এটা অস্বীকার করবার নেই। এটা একটা মোটামুটি মহিলাদের একটা খুশির জায়গা। তাহলে এই মহিলারা কেন তৃণমূল কংগ্রেস ত্যাগ করছেন? তৃণমূল কংগ্রেসের ঘাসফুল আঁকা ওই ঝান্ডাটি ছেড়ে সিপিআইএম পার্টির কাস্তে হাতুড়ি আঁকানো যে লাল ঝান্ডাটি কাঁধে করে নিয়ে তারা বেরিয়ে পড়ছেন সিপিএম এর মিছিলে। মিছিলগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। মিটিংগুলোতে ক্রমাগতভাবে একের পর এক জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটা কেন হচ্ছে? এই যে দেখতে পাচ্ছেন তো আমার পেছনে যে ভিডিও চলছে, যে মিছিল চলছে, এই মিছিলে অধিকাংশ লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলারা। এবং আরেকটা মিটিং আপনারা নিশ্চিতভাবে দেখতে পাবেন, আমার এই পেছনের প্রতিবেদনেই চলবে। মীনাক্ষী মুখার্জির সভাতে অসংখ্য মহিলারা, এই কনকনে ঠান্ডার মধ্যেও মীনাক্ষী মুখার্জির বক্তব্য শুনবার জন্য তারা হাজির হয়েছেন। সেই মহিলারা প্রত্যেকেই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে থাকেন। এখন যে কথা বলছিলাম, কেন তারা ছেড়ে চলে এলেন? লক্ষ্মীর ভাণ্ডারে কত দেওয়া হয় বিনা পারিশ্রমিকে? লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হয়, আমি যেটা জানি, সেটা 1000 থেকে 1200 টাকা বা 1500 টাকা, যাই হোক না কেন। এই টাকাটা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলা তার নিজের সামান্য কিছু প্রয়োজনীয় কাজকর্ম মেটাতে পারেন। কিন্তু তার ঘরে যে আর্থিক অনটন বা আর্থিক সংকট, সেটা কিন্তু মিটছে না। আর তার ওই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলারা বিরক্ত কেন হচ্ছেন এই সরকারের প্রতি? দেখুন, একজন মহিলা, তাকে সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে সংসারটাকে রক্ষা করার দায়িত্ব থাকে একজন মহিলার, বাড়ির যে কর্ত্রী হয়ে থাকেন। কারণ বাড়ির পুরুষ যে কর্তা, তিনি অর্থ উপার্জন করেই মোটামুটি একটা জায়গায় ক্ষান্ত থাকেন। অর্থ উপার্জন করে অধিকাংশ ক্ষেত্রে বাড়ির স্ত্রীর কাছে বা বাড়ির ওই কর্ত্রীর কাছে দিয়ে দেন, যে সে সংসারটা বাজার ঘাট করা থেকে রান্না বান্না করা থেকে সংসারের যাবতীয় দিক সে সামলান। স্বাভাবিকভাবেই ওই মহিলা অসন্তোষের প্রধান কারণ তার স্বামী বা তার ঘরের উপযুক্ত সন্তান, তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে এই সরকার। ওই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলা তার সন্তান দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে সুশিক্ষা অর্জন করাতে সক্ষম হবে, সেই রাস্তাটা প্রায় বন্ধ। কারণ শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি শুরু হয়েছে, যে দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই দুর্নীতির কারণে এখন যারা শিক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে, তার একটা বড় অংশই অবৈধ শিক্ষক বা অযোগ্য শিক্ষক। সে অযোগ্য শিক্ষকদের কাছে শিক্ষা গ্রহণ করতে হচ্ছে ওই লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক মহিলা তার সন্তানকে।
এরপরেও আপনার ওই লক্ষ্মীর ভান্ডার প্রাপক বাড়ির কাছাকাছি, যে লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলা তার বাড়ির কাছাকাছি যে প্রাইমারি স্কুলটি ছিল, অনেক ক্ষেত্রেই বাড়ির কাছের প্রাইমারি স্কুলটি বন্ধ হয়ে গেছে। এরকম প্রায় ৮,২০০-রও বেশি স্কুল বন্ধ হয়েছে। স্বাভাবিকভাবেই বাড়ির কাছাকাছি ওই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলা তার সন্তানকে পড়াতে পারছে না, দূরের স্কুলে পাঠাতে হচ্ছে, দুশ্চিন্তার মধ্যে দিন কাটাতে হচ্ছে। আর দূরের স্কুলে পাঠাতে না পারলে পড়াশোনা বন্ধ করিয়ে ঘরে বসিয়ে রাখতে হচ্ছে। স্বাভাবিকভাবেই অশিক্ষার মধ্যে ডুবে যাচ্ছে তার ঘরের সন্তান। কারণ অশিক্ষার বড় কারণ হচ্ছে বেসরকারি স্কুলে যে রমরমা তৈরি হয়েছে, এই ৮,০০০ স্কুল বন্ধ হয়ে যাওয়ার কারণে শিক্ষা ব্যবস্থায় যে একটা অধঃপতন তৈরি হয়েছে, শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের মুখে। এই সুযোগে বেসরকারি স্কুলের সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে আমাদের রাজ্যে, এবং সেখানে শিক্ষা গ্রহণ করতে গেলে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। প্রচুর অর্থ ব্যয় করে ওই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলা তার সন্তানকে বেসরকারি স্কুলে শিক্ষা গ্রহণ করবার ক্ষেত্রে হচ্ছে চরমভাবে ব্যর্থ হচ্ছে, শিক্ষা গ্রহণ করাতে পারছে না। স্বাভাবিকভাবে তার সন্তান অশিক্ষার মধ্যে ডুবে রয়েছে। তার ভবিষ্যৎ আর শিক্ষা গ্রহণ করতে না পারলে, অশিক্ষার মধ্যে ডুবে থাকলে তার সন্তানের ভবিষ্যৎ যে অন্ধকার, এটা একজন যে কোনো অশিক্ষিত মহিলা হলেও, অশিক্ষিত মানুষও বোঝে যে বর্তমান জামানায় শিক্ষা কতটা অপরিহার্য। সেই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আবার ওই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলা তার একটি সন্তান, যোগ্য সন্তান, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পরে তিনি একটি চাকরি পেয়েছিলেন। এই সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির অভিযোগের কারণে রাজ্যের শিক্ষামন্ত্রী সহ একাধিক রাজ্যের কর্তা ব্যক্তিরা জেল খেটেছেন, একাধিক বিধায়করা জেল খেটেছেন, যদিও তারা প্রত্যেকে জামিনে মুক্ত। সেই দুর্নীতির কারণে ওই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলা তার সন্তান চাকরি পেয়েছিলেন, তার চাকরিটি চলে গেছে, আবার বেকার পরিণত হয়েছে, আবার তার সংসারে আর্থিক অনটন বা আর্থিক অনটনের বোঝা চেপে বসেছে। অন্যদিকে তার সন্তানটি স্কুল বা কলেজে যাচ্ছে, এককালীন একটি আর্থিক সহায়তা পাচ্ছে, তারপর তার ওই কন্যাশ্রী পাওয়া যে মেয়েটি, সে যেহেতু আমাদের রাজ্যে সরকারি ক্ষেত্রে নিয়োগের ব্যবস্থা ক্রমাগতভাবে সংকুচিত করে নিয়ে আসা হয়েছে, চাকরি নেই বললেই চলে। অন্যদিকে বেসরকারি উদ্যোগে শিল্প কলকারখানা গড়ে ওঠেনি, সেই কারণে চাকরির সুযোগটাও প্রায় নেই বললেই চলে। বেকার সমস্যা ক্রমবর্ধমান। ওই কন্যাশ্রী পাওয়া লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলার সন্তানটি কোনো জায়গায় চাকরি পেল না। আবার ওই লক্ষ্মীর ভান্ডার প্রাপক যে মহিলা, তার উপযুক্ত সন্তান একজন যুবক ছেলে, সে কম বেশি লেখাপড়া শিখেছে, কিন্তু সরকারি ক্ষেত্রে চাকরির জায়গাটা সংকুচিত করে নিয়ে আসার ফলে চাকরি পেল না। শিল্প কলকারখানা না থাকার পরে চাকরি পেল না, সে বেসরকারি ক্ষেত্রে চাকরি পেল না। চলে যেতে হচ্ছে ভিন রাজ্যে, বাবা মায়ের সংসারে খানিকটা আর্থিক সচ্ছলতা দেওয়ার জন্যই তার সন্তানকে চলে যেতে হচ্ছে ভিন রাজ্যে। অর্থাৎ ওই যুবক ছেলেটি তার বাবা মা ভাই বোন পরিবার পরিজন ছেড়ে ভিন রাজ্যে চলে গেল কিছু অর্থ উপার্জনের তাগিদে। সেই অর্থ উপার্জন করে তার বোন তারকে লেখাপড়া শেখানো, তার সন্তানদের লেখাপড়া শেখানো, বা তার বাবা মায়ের মুখে কিছু আহার তুলে দেওয়ার ব্যবস্থা করবার জন্যে এটা হচ্ছে। কিন্তু সেখানে গিয়েও কি ভালো থাকতে পারছে? যে অভিযোগটা উঠে আসছে, বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে, সেই রাজ্যে বাঙালি হবার কারণে, বাংলায় কথা বলার কারণে তাদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আক্রমণের অভিযোগ উঠে এসেছে। কোথাও কোথাও আক্রান্ত হয়ে মৃত্যুবরণও করতে হয়েছে, মৃত্যুর কোলে ঢলে পড়েছে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। ওই শিক্ষিত বেকার ছেলেটি চাকরি না পেয়ে পরিযায়ী শ্রমিকের নাম নিয়ে যে ভিন রাজ্যে গিয়েছিল, সেখানে গিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে ব্যাপক আক্রমণের শিকার হতে হচ্ছে, প্রায় আমরা সংবাদ মাধ্যমে দেখতে পারি। এবং কোথাও কোথাও এই আক্রমণের শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে। তাহলে পরে ওই লক্ষ্মীর ভান্ডার প্রাপক যে মহিলা, তার যুবক ছেলেটি অর্থ উপার্জনের জন্য বাবা মাকে ছেড়ে ভিন রাজ্যে গেল, ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হয়ে প্রাণ দিতে হলো। স্বাভাবিকভাবেই ওই মা তার সন্তান হারালো, ওই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলা তার সন্তান হারালো। যে পরিযায়ী শ্রমিক তার সন্তানদের পড়াশোনা করবার জন্য অর্থ উপার্জন করতে গিয়েছিল, সেই সন্তানটি, ওই পরিযায়ী সন্তানটি, তিনি পিতৃহারা হলো, অনাথ হয়ে পড়লো। স্বাভাবিকভাবে একজন শিশু অনাথ হয়ে যাচ্ছে, একজন মা একজন বাবা সে সন্তান হারা হচ্ছে, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই ওই লক্ষ্মীর ভান্ডারের 1,000-1,500 টাকা পেয়ে সন্তুষ্ট থাকতে পারে না। লক্ষ্মীর ভান্ডারের অর্থ না দিয়ে, মন্দির মসজিদ না বানিয়ে,
যে দীঘায় সরকারি অর্থ ব্যয় করে কয়েকশো কোটি টাকা ব্যয় করে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করা হলো, যার নাম দেওয়া হলো কালচারাল সেন্টার। উত্তরবঙ্গে শিলিগুড়িতে গিয়ে মহাকালের মন্দির তৈরি হবে সরকারি জমির উপরে সরকারি অর্থ ব্যয় করে, ঘোষণা করে এসেছেন মুখ্যমন্ত্রী। রাজারহাট নিউটাউনের শিল্পের জন্য জমি নেওয়া হয়েছিল যেটা জানা যায়, সেই জমির উপরে সরকারি জমি, সেই জমির উপরে সরকারি অর্থ ব্যয় করে দুর্গাঙ্গন তৈরি হবে, তার শিলান্যাসও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী করে ফেললেন। এগুলো না করে যদি শিল্প কলকারখানা গড়ার দিকে নজর দিত, তাহলে ওই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলা তার সন্তানকে অর্থ উপার্জনের জন্য পরিযায়ী শ্রমিকের নাম নিয়ে ভিন রাজ্যে যেতে হতো না, ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হতে হতো না, আক্রমণের শিকার হতে হতো না। ভিন রাজ্যে গিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে অভিযোগ উঠে আসে, আক্রমণের শিকার হয়ে প্রাণ বিসর্জন দিতে হতো না। ওই লক্ষ্মীর ভান্ডার মহিলা তিনি সন্তান হারা হতেন না। আবার ওই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলা তার স্বামী বিদেশে গেছে পরিযায়ী শ্রমিকের নাম নিয়ে অর্থ উপার্জন করে তার সন্তানের লেখাপড়া করার জন্য, তিনি মারা গেলেন। ওই লক্ষ্মীর ভান্ডার প্রাপকের মহিলার সন্তান পিতৃহারা হলো। তাই এটা হলো কার কারণে? এটা হয়েছে তৃণমূল কংগ্রেস তারা যে ভ্রান্ত নীতি গ্রহণ করে সরকার পরিচালনা করেছে, সেই সরকার এমন কোনো কাজ করতে পারেনি। এই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলা লক্ষ্মীর ভান্ডার না দিয়ে যদি শিল্প কলকারখানা করতে পারতো, তাহলে সেই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলা স্বামীহারা হতো না, তার সন্তান পিতৃহারা হতো না, অথবা ওই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলা সন্তান হারা হতো না। তাহলে এই দায়টাও বর্তাচ্ছে এই রাজ্য সরকারের উপরে, তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত রাজ্য সরকারের উপরে। আর এরই বিরুদ্ধে ধারাবাহিকভাবে লড়াই করে চলেছে শিল্প কলকারখানা গড়ার দাবিতে, কর্মসংস্থান বৃদ্ধির দাবিতে, দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গঠনের দাবিতে, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গঠনের দাবিতে ধারাবাহিক লড়াই করে চলেছে এই বামপন্থীরা, অর্থাৎ সিপিআইএম পার্টির প্রবীণ প্রজন্মের নেতৃত্বরা। সব থেকে বড় কথা হচ্ছে, নবীন প্রজন্মের যে সমস্ত নেতৃত্বরা উঠে এসেছে, মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, শতরূপ ঘোষ, কলতান দাশগুপ্ত, সৃজন ভট্টাচার্য, প্রতিকুর রহমান, আকাশ কর, সপ্তর্ষি দেব, দেবাঞ্জন, ঐশী ঘোষ, বর্ণনা মুখোপাধ্যায়ের মতো অসংখ্য ছাত্র যুব নেতৃত্ব যেটা উঠে আসছে সিপিএম পার্টির পতাকা তলে, তাদের উপরে আকৃষ্ট হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলারা বেশি। কারণ তারাই তার কন্যা সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করবার জন্যই মহিলাদের উপরে যে ধারাবাহিক গণধর্ষণের অভিযোগ উঠে আসছে, তাও উঠে আসছে অধিকাংশ ক্ষেত্রে শাসক দলের উপরে। মহিলাদের নিরাপত্তার স্বার্থে, মহিলাদের সুরক্ষার দাবিতে, বসবাস উপযুক্ত গণতান্ত্রিক পরিবেশ তৈরি করবার লক্ষ্যে শিল্প কলকারখানা গঠন, দুর্নীতিমুক্ত শিক্ষা স্বাস্থ্য গঠনের জন্য এবং ক্রমবর্ধমান কর্মসংস্থান, বেকার সমস্যা কমাবার জন্য ধারাবাহিক লড়াই করে চলেছে এই লাল ঝান্ডা কাঁধে নিয়ে সিপিআইএম পার্টির এই নবীন প্রজন্ম, প্রবীণ প্রজন্ম। স্বাভাবিকভাবেই লক্ষ্মীর ভান্ডার প্রাপক ওই মহিলা যে আশায় বুক বেঁধে তৃণমূল কংগ্রেসকে সমর্থন জুগিয়েছিল, সেখান থেকে নিরাশ হয়ে, হতাশা হয়ে ফিরে এসে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটি কাঁধ থেকে নামিয়ে নিয়ে আবার সিপিএম এর লাল ঝান্ডাটি কাঁধে করে নিয়ে তারা আবার সিপিএম পার্টির মিটিংয়ে সামিল হচ্ছে। এই লক্ষ্মীর ভান্ডার প্রাপক যে তৃণমূল কংগ্রেস ত্যাগ করছে, এটা স্রোতের মতো ভেঙে বেরিয়ে আসছে। যত 26-এর দিকে এগোচ্ছে, নির্বাচনের দিকে এগোচ্ছি আমরা, রাজ্যে এগোচ্ছে, ততই সিপিএম পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে এই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলারা। স্বাভাবিকভাবেই 2026-এর মানে এবছরের বিধানসভা নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলাদের ভোট পাওয়ার ক্ষেত্রে একটা বড় অনিশ্চয়তা দেখা দিয়েছে তৃণমূল কংগ্রেসের। এটা তৃণমূল কংগ্রেসও বিলক্ষণ বুঝতে পারছে। তবে সিপিএম পার্টির যে কাজ, এই অংশের মানুষের কাছে যে স্রোতটা দেখা গিয়েছিল বাংলা বাঁচাও যাত্রায়, বিভিন্ন মিটিং মিছিলে দেখা যাচ্ছে, সেটাকে ধরে রাখতে গেলে পরে মানুষের কাছাকাছি আরো বেশি বেশি করে পৌঁছে যেতে হবে এবং তাদের কাছে তুলে ধরতে হবে, বেশি বেশি করে তাদের কাছে যেতে হবে, তাদের মনের কাছাকাছি পৌঁছতে হবে। তাদের কর্মসূচি, তারা শক্তি বৃদ্ধি হলে, তারা যদি একটা বড় অংশের বিধায়ক সংখ্যা নিয়ে তারা বিধানসভায় পৌঁছতে পারে, তারা কি করতে চায়, তারা কোন নীতি গ্রহণ করে সরকারকে বাধ্য করবে যে সঠিক নীতি গ্রহণ করবার জন্য, কি পরিকল্পনা, এই পরিকল্পনাগুলোকে মানুষের কাছাকাছি পৌঁছতে হবে, মানুষের মনের মধ্যে ঢুকতে হবে, ঢুকে মানুষের কথা শুনে তাকে সঠিকভাবে বোঝাতে হবে। তাহলে পরেই এই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলাদের ভোট, একটা ব্যাপক অংশের ভোট সিপিএম পার্টি পেতে পারে বলেই মনে করা হচ্ছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে পরেই একই কথা আমি প্রত্যেকটা প্রতিবেদনে বলি, 2026 সালে বিধানসভা নির্বাচনে একটা বড় ব্যাপক সাফল্য নিয়ে
প্রধান বিরোধী দলের মর্যাদা পেতে চলেছে এই সিপিআইএম পার্টি, এবং সিপিআইএম পার্টির নেতৃত্বে যদি কোনো জোট তৈরি হয়, সেই জোট বিরোধী দলের আসনে বসতে চলেছে বলেই রাজনৈতিক মহলে একটি ধারণা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এইটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। যদি আপনার মনে হয় এই প্রতিবেদনের বিষয়টি অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।